গ্রুপ পর্বের শেষ ম্যাচের জয়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সবাইকে ঈদ মোবারক। টি-20 বিশ্বকাপকে ঘিরে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন বিশকুড়িতে। আমি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে আছেন এসকে শাওন। শাওন, আমরা আজকের ম্যাচটিও সকালে দেখলাম। বিশ্বকাপে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, কখনো লো স্কোরিং ম্যাচ, কখনো হাই অনেক স্কোরিংয়ের ম্যাচ হচ্ছে। আজকে সকালের ম্যাচটা যদি আমরা দেখি, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমরা যেভাবে খেলা দেখতে চাই, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তার স্বরূপে ফিরেছে এবং 200+ রানের একটা স্কোর তারা টার্গেট দিয়েছিল আফগানিস্তানকে, এবং আফগানিস্তান 104 রানে ব্যবধানে ম্যাচটি হেরেছে। এবং আফগানিস্তানকে আমরা যেভাবে আসলে পুরো টুর্নামেন্টে দেখছিলাম, আমরা সেইভাবে কিন্তু তারা তাদের আশাস্বরূপ ব্যাটিং করতে পারেনি। আপনি যদি আজকের সকালের ম্যাচটি নিয়ে বলতেন। আজকে স্পোর্টিং একটা উইকেটে খেলা হয়েছে। আপনি স্বরূপে ফেরার কথা বলছেন ওয়েস্ট ইন্ডিজ আসলে এই টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, যে গ্রুপে তারা রয়েছে। প্রথম ম্যাচ থেকেই তারা ভালো খেলছিল, প্রত্যেকটা টিমের সাথেই আসলে তারা জয় পেয়েছে। শেষ ম্যাচে আসলে তারা আজকে একদম রেকর্ড করেছে, নিজেদের টি-20-র সর্বোচ্চ রান তারা আজকে করেছে বিশ্বকাপের মধ্যে। 219 রানের তারা টার্গেট দিয়েছিল আজকে আফগানিস্তানের বিপক্ষে। তারা বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে। আজকে কয়েকটা রেকর্ডও তাদের হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে টি-20 ক্রিকেটে বা টি-20 বিশ্বকাপে আমরা জানি যে পাওয়ার প্লেতে সবশেষ 91 6 ওভারে রেকর্ডটা ছিল হচ্ছে নেদারল্যান্ডসের। সেই রেকর্ড ভেঙে দিয়েছে। আজকে 92 করেছে ওয়েস্ট ইন্ডিজ 6 ওভারের মধ্যে। এরকম একটা রেকর্ড তার আজকে করেছে। তাছাড়াও আজকে যিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, নিকোলাস পুরান, তিনি আজকে এই বিশ্বকাপের সবচেয়ে বেশি, এক ইনিংসে সবচেয়ে বেশি স্কোর 98। এবং সেই সঙ্গে আমরা গেইলের যে রেকর্ডটি আগে ছিল টি-20 বিশ্বকাপের, তার যে 6 মারার যে একটা রেকর্ড ছিল 124টি, সেখান থেকে কিন্তু নিকোলাস পুরান কিন্তু আজকে 128টি 6 মেরে তার রেকর্ডটি ভেঙে দিয়েছেন। আসলে টি-20 বা এই এক্সাইটিং ইভেন্টটাই কিন্তু আমরা এই টাইপের রেকর্ডগুলোই আসলে দেখতে চাই। সেটি হয়তো ওয়েস্ট ইন্ডিজ আজকে করলো। হ্যাঁ, আজকে বিশেষ করে ব্যাটিংয়ের কথা যদি বলি, যে আজকে ওয়েস্ট ইন্ডিজ যে স্কোর করেছে পুরো টিম, আমরা শুরু থেকেই দেখছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ তার ওপেনিং থেকে শুরু করে আসলে একটা দাপুটে শুরু তারা আজকের ম্যাচে তারা পেয়েছে। প্রত্যেকটা ক্রিকেটারই আমরা দেখছিলাম যে মারমুখী ব্যাটিং করছিলেন। সেটারই ফলাফল কিন্তু আজকের ম্যাচে তারা পেয়ে গেলেন। অর্থাৎ 200-র বেশি যে স্কোর, আমরা যেটা দেখতে চাই টি-20 ক্রিকেটে, আসলে আমরা এই ধরনের বিনোদনটা চাই, বা দর্শকরাও চায় যে এই ধরনের রান হোক। যদিও আসলে তখন বোলারদের কিছু করার, আমরা যদি স্কোরটা একটু দেখি যে ব্র্যান্ডন কিং আজকে শুরুতে আউট হয়ে গিয়েছেন যদিও, তবে তার সঙ্গে যে চার্লস শুরু করেছিলেন, তিনি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 27 বলে 43 তার স্কোর। তিনিই কিন্তু আজকে মারমুখী ব্যাটিং শুরু করেছিলেন। তারপরেই যখন ওয়ান ডাউনে নিকোলাস পুরান নামলেন, তখন তাকে নিয়ে একরকম বিধ্বংসী একটা ইনিংস খেলছিলেন। চার্লস যদিও তার স্কোর বেশি বড় করতে পারেনি বা 50 করতে পারেনি, কিন্তু তবে কিন্তু তার স্কোর বড় না করলেও কিন্তু সে 170+ স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিংটা করে দিয়েছেন। অর্থাৎ যে রানটা দরকার, আমরা দেখছিলাম যে 10 ওভারে অনেক রান ওয়েস্ট ইন্ডিজ করে ফেলেছে। তার উইকেটটা পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ খানিকটা চাপে পড়েছিল, কিন্তু চাপে পড়লেও শেষ দিকে যে আমরা যখন যেহেতু বোলিংটা দেখলাম, তখন দেখলাম যে আসলে নিকোলাস পুরান রশিদ খানকে বেশ মেরে খেললেন, বা অন্যান্য পেসার যারা রয়েছেন তাদেরকেও মেরে খেললেন। সেঞ্চুরি করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তিনি রান আউট হয়ে গিয়েছেন। তবে আজকে যে 98 করেছেন, এই বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয়েছে ব্যক্তিগত ইনিংস হিসেবে এটা কিন্তু সর্বোচ্চ। নিকোলাস পুরান কিন্তু আপনি যদি বলেন যে বিপিএল খেলেছে এবং সেই সঙ্গে সে আইপিএল খেলেছে, তেমন একটা কিন্তু ফর্মে ছিল না, এবং ওয়েস্ট ইন্ডিজ টিমটা অগোছালো ছিল। আমরা সবকিছু নিয়ে আমরা সবাই বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ টিমটা আসলে অগোছালো হয়ে গেছে। তারা 2016 সালে যেভাবে বিশ্বকাপ জিতেছিল টি-20 বিশ্বকাপ, সেভাবে কিন্তু বিগত বিশ্বকাপগুলোতে তারা পারফর্ম করতে পারেনি। তবে এই বিশ্বকাপে সবাই কিন্তু ফেভারিট হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে রাখছে, এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের জয়ের ধারাটা সেভাবেই অব্যাহত রাখছে। ওয়েস্ট ইন্ডিজ কতটা সাফল্য নিয়ে এগোতে পারবে সামনে? দেখেন, 4টা ম্যাচই কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যেকটা ম্যাচেই আসলে তারা একরকম খুব যে কষ্ট করতে হয়েছে এরকমটা না, তারা দাপট দেখিয়ে ম্যাচগুলো জিতেছে। তাছাড়াও যেহেতু এখানকার স্বাগতিক, এই টি-20 টুর্নামেন্টের স্বাগতিক তারা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা হোম অ্যাডভান্টেজ তো পাবে। আপনি জানেন যে প্রথম পর্ব যেটা গ্রুপ পর্ব, তার কয়েকটা ম্যাচ আমেরিকাতে হয়েছে, বাট এখন যতগুলো ম্যাচ হবে, আপনি সুপার 8 বলেন, সেমিফাইনাল বলেন কিংবা ফাইনাল বলেন, সব ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এখানে তাদের একটা হোম অ্যাডভান্টেজ তারা পাচ্ছে। অর্থাৎ তারা যদি চ্যাম্পিয়ন হয়েও যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। তাছাড়াও এই
টি-20 ফরম্যাটে টি-20 বিশ্বকাপের অন্যতম সফল দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। তারা 2বার ট্রফি জিতেছে, তাদের সমান ইংল্যান্ডও জিতেছে। তাছাড়াও যেহেতু নিজেদের দেশে খেলা, এবং সেক্ষেত্রে অ্যান্ড্রু অবশ্যই রাসেলের সংযোজনটা এবার তাদের জন্য একটা পজিটিভ দিক, এবং তাদের যে সিনিয়র প্লেয়াররা যে এলোমেলোভাবে ছিলেন, এবং তারা কিন্তু যখন একসঙ্গে টিম হয়ে খেলেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমরা যখন একসঙ্গে টিম হয়ে খেলি তখন আসলে তাদেরকে আটকানোর মতো টিম খুবই কমই আছে। সেই সঙ্গে যদি আফগানিস্তানকে নিয়ে একটু বলতেন, যে আফগানিস্তান আসলে আমরা সবাই জানি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অনেকগুলো বলার আছে, তাদের ব্যাটার হয়তো ওভাবে নেই, তাদের যে বোলিং স্ট্রেংথ, তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আজকে আটকাতে পারেনি 200+ করতে। তা এই ক্ষেত্রে আফগানিস্তানের বোলিংটা আসলে বিগত ম্যাচগুলোতে দেখেছি খুব কার্যকরী একটা বোলিং ছিল। স্পোর্টিং উইকেটের জন্য আসলে আফগানিস্তানের বোলিং কতটুকু থ্রেটেবল? দেখেন, আজকের আমরা বলছিলাম যে স্পোর্টিং উইকেটে আজকে খেলা হয়েছে, 200 রান হয়ে গেছে শেষ দিকে। আমরা যেমন রশিদ খানকে ভরসা করি, বা আফগানিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট তারা রশিদ খানকে ভরসা করে, রশিদ খান কিন্তু আজকে আসলে নামের প্রতি সুবিচার করতে পারেননি। দিন খারাপ যেতেই পারে, কিন্তু রানটা একটু বেশি হয়ে গেছে। 180 রানে যদি আটকানো যেত তাহলে হয়তো আফগানিস্তান ফাইট করতে পারতো। বা আফগানিস্তানের ব্যাটিংয়ের কথা যদি আপনি বলছিলেন যে আফগানিস্তানের বোলিংয়ের কথা, আপনি জানেন কিনা আমি জানি না, যে সেটা হচ্ছে যে এই টি-20তে এখন পর্যন্ত এইবারের টি-20 আসরে সবচেয়ে বেশি রান নাম্বার 1 ব্যাটার কিন্তু রহমানুল্লাহ গুরবাজ, যিনি আইপিএল খেলেছেন। আফগানিস্তানের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু তারা এগিয়ে গিয়েছে, বা দুর্দান্ত এগিয়ে যাচ্ছে। তাদের ব্যাটিংয়ের কারণে কিন্তু তারা গত 3টা ম্যাচ তারা জিতে নিয়েছে, সুপার 8 নিশ্চিত করেছে। সেই ক্ষেত্রে আজকে দুর্ভাগ্যবশত শুধু তারা বোলিংটা ভালো করতে পারেনি, সেজন্য হয়তো অল্প রানে, আপনি জানেন যে কম রানে যদি আপনি আটকাতে পারেন তখন কিন্তু আসলে আপনি আপনার একটা নরমাল ক্রিকেটটা তারা খেলতে পারতো, হয়তো সিনারিওটা ডিফারেন্ট হইতে পারতো, চাপ কম থাকে। এইসব চাপ থেকে যদি মুক্ত থাকা যায় তখন হয়তো, যেমন আজকে 114 রান অল আউট হয়েছে, আপনি যদি 170-80 রানের মধ্যে তাদেরকে আটকাতে পারেন তখন কিন্তু তাদের অন্যরকম। আপনি এই বোলিংয়ের কথা যেহেতু বলছি, একটা বোলিংয়ের বিষয়ে আমি আনি যে গত রাতে কিন্তু খেলা হয়েছে পাপুয়া নিউগিনির সাথে নিউজিল্যান্ডে, সেখানে কিন্তু একটা বিশ্ব রেকর্ড হয়েছে, সেটা লকি ফার্গুসন, তিনি 4 ওভারে কোনো রান দেননি, তিনি 3টি উইকেট নিয়েছেন। টি-20 মানে তো আমরা চাই যে আমরা রেকর্ড হবে, এক্সাইটিং কিছু হবে, এবং গতকালের সকালের ম্যাচটিতেই কিন্তু তানজিম হাসান সাকিব কিন্তু রেকর্ড করেছিলেন, 4 ওভারের 7 রানের বিনিময়ে 4টি উইকেট নিয়েছিলেন, 21টি ডট নিয়েছিলেন, এবং রাতেই কিন্তু তার রেকর্ডটি ভেঙে দিয়েছেন। আপনাকে আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে যে তানজিম সাকিবের আগে নিউজিল্যান্ডেরই 2 পেসার লকি ফার্গুসন এবং টিম সাউদি, তারা 20টা বল ডট দিয়েছিলেন দুজন, সেটাও একটা রেকর্ড হয়েছিল। সেই রেকর্ড তানজিম সাকিব 24 ঘন্টা পার না হতেই ভেঙে ফেলেছে, সে নিজে একটা রেকর্ড করেছে। তারপর সেই রেকর্ড কিন্তু আবার 14 ঘন্টার মধ্যে নিউজিল্যান্ডের এই ফার্গুসনই ভেঙে ফেলেছেন। এই বিশ্বকাপ মনে হয় বোলিং এর রেকর্ডটাই আমরা বেশি দেখছি। নরমালি তো আমরা ক্রিকেটে আমরা চাই যে ব্যাটার্সদের থেকে খুব রান হবে, 4-6-এর ফুলঝুরি হবে, এবং সেই সঙ্গে আমরা এটাই চাই যে ব্যাটাররা রান করবে, দর্শক তালি দেবে, কিন্তু বোলিংও যে সমান তালে এক্সাইটেড গেম উপহার দিতে পারে, সেটা কি এই বিশ্বকাপকে দেখে আমরা বুঝতে পারছি? প্রথম পর্ব দেখে এখন পর্যন্ত সেটাই মনে হয়েছে যে বোলাররাই আসলে ছড়ি ঘুরাচ্ছে এই বিশ্বকাপের মধ্যে। আমরা বিভিন্ন দলকে দেখে থাকি যে, বা বাংলাদেশের গ্রুপে যারা রয়েছে, বেশিরভাগ ম্যাচ যে উইকেটে হয়েছে, নাসাউতে যে খেলা হয়েছে, সেখানে বেশিরভাগ বোলাররাই কিন্তু ছড়ি ঘুরিয়েছেন। এখন সামনে যদি বোলাররা ছড়ি ঘোরাতে থাকেন তখন মনে হতে পারে যে রান একটু কম হবে। আমরা সাধারণত টি-20 ক্রিকেটে কোনটা চাই, যে একটু রান বেশি হবে, সেখানে বোলাররা অবশ্যই ভালো করবে কিন্তু রানটা বেশি চাই। আপনি অবশ্যই চাইবেন যে একটা টি-20 ক্রিকেটে 160, 180, 200 রানের মতো হোক, সেটা আবার চেস করে কেউ জিতে যাক, সেটা আপনি নিশ্চয়ই চান। রাইট, আপনি যেটা বলছিলেন, আসলে আমাদের এইবারের বিশ্বকাপটা ব্যাটার্সদের জন্য চ্যালেঞ্জিং একটা জায়গা। বোলাররা তাদের যে হেল্পটা পাচ্ছে, ব্যাটার্সরা হয়তো ওভাবে পাচ্ছে না, এবং বোলারদের পাশাপাশি ব্যাটার্সদের কিন্তু এই যে চ্যালেঞ্জ, এটা কি বিশ্বকাপের যে কোনো টিমের জন্যই কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে। কারণ আপনি যদি শুধু বোলার্স ভালো টিম নিয়ে খেলেন, আপনি কিন্তু চাইলেই ম্যাচ জিততে পারবেন না, এবং শুধু ব্যাটার্স নিয়ে খেললেও কিন্তু সেই প্রমাণ কিন্তু আজকের ম্যাচে হয়ে গেছে। রশিদ খানের মতো স্পিনার আছেন, তিনি কিন্তু আজকে একরকম পাত্তাই পাননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাছে। সেই ক্ষেত্রে আপনার সব বিভাগেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে শুধু একটা দিক ঠিক রাখলেই হবে না, অন্য সাইডও আপনাকে ভালো রাখতে হবে, ফিল্ডিংয়ের পাশাপাশি 2টা পাশে আপনাকে ভালো রাখতে হবে, তাহলেই হয়তো আপনি টি-20 ক্রিকেটে বা এই ধরনের বিশ্ব আসরে আপনি ভালো কিছু করতে পারবেন। কথা বলছিলাম আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে, এবং সেই সঙ্গে আমাদের গতকালের যে বাংলাদেশ যে সকালবেলাটা আমাদের মধ্যে শঙ্কা তৈরি করেছিল, এবং শেষটা খুব ভালোভাবে বাংলাদেশ আমাদের জয় দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, এবং ঈদের দিনে এরকম একটি জয় আসলে আমাদের ঈদটা আরও আনন্দ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ইন টোটালি আমাদের মধ্যে যে সুপার 4-এ যেটা গিয়েছে, তারা কিন্তু 3টি ম্যাচ জয়
দিয়ে কিন্তু তারা গিয়েছে, তাদের যে জায়গাটা অবস্থানটা পাকাপোক্ত করেছেন। এইটাই কিন্তু একমাত্র বিশ্বকাপ যেখানে বাংলাদেশ সরাসরি 3টি ম্যাচ জিতে তাদের সুপার 8 নিশ্চিত করেছেন। সুপার 8 নিশ্চিত করেছেন, কিন্তু আসলে এখন যদি সামনে এগিয়ে যেতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ অর্জন কিন্তু সুপার 8 পর্যন্তই, আমরা সেমিফাইনালে কখনো যেতে পারিনি। এখন এই রেসে যদি আমাকে টিকে থাকতে হয় তখন কিন্তু দুই বিভাগেই ভালো করতে হবে, যেহেতু শক্তিশালী দলের সঙ্গে আমাদের খেলা রয়েছে। আপনি জানেন যে ভারত, অস্ট্রেলিয়া তাদের মতো টিমের সাথে আমাদের খেলা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটা সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং। আমরা যদি আমাদের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, 15 জনের স্কোয়াড নিয়ে আমরা খেলতে গিয়েছি, সেখানে আমাদের ব্যাটার যারা রয়েছেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার ব্যাটার সবাই কিন্তু আসলে ধারাবাহিকভাবে রান করতে পারছেন। আমরা যদি প্রথমে তাহিদ হৃদয়ের কথা বলি, আমাদের সবচেয়ে বেশি রান করতে পেরেছেন এখন পর্যন্ত 95। তাহিদ হৃদয় 4 ম্যাচে 95 স্কোর করেছেন। আসলে এটা আমাদের জন্য এখনো মনে হতে পারে যে এটা সর্বোচ্চ রান, কিন্তু পুরো টি-20 বিশ্বকাপ যদি আমি চিন্তা করি, যদি দেখি অন্য টিমের থেকে কিন্তু বাংলাদেশের ব্যক্তিগত রান বলেন, আমাদের টিম রানটা বলেন আসলে অনেক কম। তাহিদ হৃদয় 95 রান করেছেন। তার আগে আরও যে ব্যাটাররা রয়েছেন, অন্যান্য কান্ট্রির যে ব্যাটাররা রয়েছেন, 16 জন ব্যাটার আছেন, 100-রও বেশি রান রয়েছে। অথচ বাংলাদেশের কোনো ক্রিকেটারের 100 রান নেই। ব্যাটার টপ 10-এ নেই, আমরা যেটা দেখছিলাম। টপ 16-এ 100-র বেশি রান করেছে, টপ 16-এ এরকম প্লেয়ার রয়েছেন তারপর বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ক্ষেত্রে তাহিদ হৃদয়কে আমরা এগিয়ে রাখি। তাহিদ হৃদয় আমাদেরকে একটা ম্যাচ জিতিয়েছেন, বা প্রথম ম্যাচের কথা যদি বলি, তাহিদ হৃদয় রান করেছিলেন, সেদিন আমরা ম্যাচ জিতেছিলাম। যদিও তিনি ম্যাচ সেরা পুরস্কার জিতেননি, তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ভূমিকা তিনি রেখেছিলেন। তো আপনি দেখেন আমাদের সবচেয়ে বেশি রান যিনি করেছেন তাহিদ হৃদয়, তার রান 95। তার মানে বাকিদের অবস্থা আসলে আমরা যদি চিন্তা করি, তারপর তাহিদ হৃদয়ের পরের অবস্থানে যদি বলি সাকিব আল হাসান আছেন, তিনি 92 তিনি স্কোর করেছেন, সেটাও লাস্ট ম্যাচে 64 করার কারণে। এই নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচ, সেখানে 64-এ অপরাজিত ছিলেন, সেই কারণে তার রানটা 90-এর ঘর পর্যন্ত পৌঁছেছে। সে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলে। তারপর যদি বলি, তারপর হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের কথা আপনাকে বলতে হবে, যে মাহমুদুল্লাহ রিয়াদ 74 রান করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ টপ অর্ডারে আসলে ব্যাটিং করেন না, কিংবা মিডল অর্ডার ব্যাটিং করেন না, তিনি কিন্তু লোয়ার অর্ডার হিসেবে ব্যাটিং করে থাকেন। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে অন্য দুইজনের তুলনায় আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে খুব বেশি যে পিছিয়ে রাখা যাবে বিষয়টা সেরকম না টপ অর্ডারের তুলনায়। সেই ক্ষেত্রে আপনি শান্তর কথা বলতে পারেন, শান্ত টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন, তিনি কিন্তু ধারাবাহিকভাবে একদম ব্যর্থ হচ্ছেন। আপনি একেবারে এই 4টা ম্যাচ দেখেন, সেখানে শান্ত এখন পর্যন্ত রান করেছেন মাত্র 26। এই বিষয়টা আসলে যেটা বলছিলেন, আমাদের আসলে 3টি ব্যাটসম্যানের যে আপনি পরিসংখ্যানটা বলছিলেন, সেই সঙ্গে কিন্তু পরিসংখ্যানটাও কিন্তু আশাস্বরূপ ছিল না। এই পরিসংখ্যানের মধ্যেও কিন্তু আমাদের টপ অর্ডার কোনো ব্যাটার্স নেই। আপনি তামিমের কথা বলতে পারেন, আপনি সৌম্য সরকারের কথা বলতে পারেন, আপনি বিশেষ করে শান্তকে নিয়ে যদি আমরা রাইট শান্তর কথা বলতে পারেন। আমাদের এই যে 3টা টপ অর্ডার আমরা যে টপ অর্ডারদের কথা বললাম, সাকিব আল হাসানের আগে কিন্তু ব্যাটিং এ নামেন শান্ত। তারপর আমরা কথা বলছিলাম তাহিদ হৃদয়কে নিয়ে, তাহিদ হৃদয়ের আগেও কিন্তু শান্ত ব্যাটিং এ নামেন। তো সেই ক্ষেত্রে শান্ত রান কিন্তু তাদের চেয়ে কম, তেমন ফর্মে নেই। সে 56 রান করেছেন তিনি 4টি ম্যাচের মধ্যে। তিনিও কিন্তু টপ অর্ডার ব্যাটার, প্রত্যেকেই আসলে বিচ্ছিন্নভাবে আসলে রান করছেন, কিন্তু সেই বিচ্ছিন্নভাবে রানটাও কিন্তু নাজমুল শান্ত করতে পারছেন না। আমরা যদি দেখতে পাই যে আমাদের আমেরিকায় যে ধরনের উইকেট ছিল, সেখানে বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক ভালো করেছি। সেখানে ব্যাটার্সদের এইরকম পারফর্মও আমাদেরকে তেমনটা ভোগায়নি। আমরা বোলার্সরা এত ভালো করেছি যে আমরা ম্যাচগুলো জিতেছি। কিন্তু এখন তো আপনার সুপার 4-এ যে আমাদের যে কম্পিটিটর আছে, তারা কিন্তু বেশ শক্তিশালী এবং প্রত্যেকে টি-20-র জন্য বেস্ট টিম হিসাবে অলরেডি পরিচিত। আপনি যদি অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া, ভারত, তারা তো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নই আছে। তারপর আফগানিস্তানও যদি আপনি বলেন, রাইট, আফগানিস্তানের কথা যদি বলি, আফগানিস্তানের সাথে আমাদের যেই পিচে খেলা বা যেই মাঠে খেলা হবে, আর্নস ভ্যালি স্টেডিয়াম, যেটা সেন্ট ভিনসেন্টের মধ্যে, সেখানে কিন্তু বাংলাদেশ 2টা ম্যাচ খেলেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি স্পিনের অ্যাটাক নিয়ে চিন্তা করতে হবে। সেই জায়গায় যদি আমি চিন্তা করি, তখন কিন্তু রশিদ খানের মতো বোলারদের কিন্তু লড়াই করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। ডেফিনেটলি আপনি সেই সঙ্গে যদি লিটন দাসকে কিন্তু আমরা উইকেট কিপার হিসেবে খেলাচ্ছি, তার মানে কি আমার কি ব্যাটসম্যান কিন্তু লিটন দাস খেলছে সবগুলো ম্যাচ, শান্ত খেলছে ক্যাপ্টেন হিসাবে। তো এই যে আমাদের যে খেলানোর যে একটা জায়গা, আমরা পরিবর্তন যে করব, আমার আসলে রিজার্ভ বেঞ্চে আমার আসলে প্লেয়ার নেই, সেক্ষেত্রে লিটন দাসের পারফরমেন্স ফেরাটা কতটুকু জরুরি? দেখেন, টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স
ক্রিকেটারদের মধ্যে অন্যতম কিন্তু লিটন দাস বাংলাদেশে থাকা অবস্থায় এই বছর আসলে তিনি নিজেকে আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন, তার পুরনো ফর্মে তিনি ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাকেও টিম ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে। আপনি দেখেন যে এত বড় একটা আসরে কিন্তু আনকোরা কোনো ক্রিকেটারকে আসলে খেলানো যাবে না, টিম ম্যানেজমেন্ট সেই চিন্তা করেই তাকে নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি আসর জুড়ে মানে ধারাবাহিক খেলা যেটা সেই আস্থার প্রতিদান কিন্তু লিটন দাস এখন পর্যন্ত দিতে পারছেন। আমি একটু আগে বলছিলাম যে তিনি 4 ম্যাচে মাত্র 56 রান করেছেন, তিনি আমাদের টপ অর্ডার ব্যাটার। এবং টি-20 বিশ্বকাপে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু লিটন দাসই বাংলাদেশের সেরা হাই স্ট্রাইক নিয়ে ব্যাটিং করেছেন। তো লিটন দাসের কাছে কিন্তু বাংলাদেশের মানুষের এক্সপেকটেশনটা থাকবে, টিমের এক্সপেকটেশনটা থাকবে, সে অনুযায়ী লিটন দাস যেভাবে রান করতে পারছে না, শান্ত রান করতে পারছে না। আমরা গতকাল দেখেছি যে রকিবুল হাসান, সাবেক অধিনায়ক রকিবুল হাসানও বলছেন যে বাংলাদেশ যদি ব্যাটার্সরা যদি ফর্মে না ফিরে আসে বাংলাদেশ সুপার ফোরে গিয়ে ভালো করতে পারবে না। হয়তো তাদের এক্সপিরিয়েন্স থেকে বলেছে, কারণ আপনি আসলে সুপার ফোরে গিয়ে কোনো সহজ প্রতিপক্ষ পাবেন না। বাংলাদেশ যে গ্রুপটাই খেলছে সেখানে আপনার আফগানিস্তানও কিন্তু আপনার জন্য অনেক কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। সেখানে যদি স্পোর্টিং উইকেট হয় তো সেখানে তাদের বোলিংটা কিন্তু তাদের জন্য বেশ সুবিধাজনক। বাংলাদেশের থেকে কিন্তু আমরা সবসময় আফগানিস্তানের বোলিংটাকে এগিয়ে রাখি, বিশেষ করে স্পিন। রাইট, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটার্সদের করণীয় কি হতে পারে? আবার আমরা টপ অর্ডার ব্যাটারদের কথা বলছিলাম, আমি তানজিদ তামিমের কথা যদি একটু বলি, তানজিদ তামিম আমাদের ওপেনার, বেশি দিন হয়নি তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন বা তার অভিষেক হয়েছে, তিনি কিন্তু তার পারফরমেন্স দিয়ে, তার 3টার মতো 50 রয়েছে, পারফরমেন্স দিয়েই কিন্তু বিশ্বকাপের দলে তিনি জায়গা করে নিয়েছেন, কিন্তু ওপেনিংয়ে তিনি ব্যাটিং করতে নেমে কিন্তু তিনিও আস্থার প্রতিদান দিতে পারছেন না। এই 4 ম্যাচের মধ্যে তানজিদ তামিমের কাছ থেকে আসলে আমরা শুধু একটি ম্যাচে দেখেছিলাম, নেদারল্যান্ডসের বিপক্ষে 35 তিনি করেছিলেন, সেই ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচগুলোতেও কিন্তু তানজিদ তামিমও ব্যর্থ হয়েছে। আপনি আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে আসলে আমাদের লড়াইয়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা দুর্ভাগ্যজনকই বলা চলে যে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ গেল সেখানে আমাদের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। তাছাড়াও আপনি যদি টেল এন্ডারদের কথা বলি, সেই ক্ষেত্রে আমি মাহমুদুল্লাহর কথা আমরা শুরুর দিকে বলছিলাম, মাহমুদুল্লাহর পাশাপাশি আপনি যদি জাকের আলী অনেকের কথা বলেন, জাকের আলী অনেক কিন্তু নাজমুল শান্ত যিনি আছেন অধিনায়ক, তার চেয়ে কিন্তু জাকের আলী অনেক ভালো করছেন। এবং আপনি যদি দেখেন সে কিন্তু লাস্ট আপনি বিসিএল বলেন, বিপিএল বলেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএল সেখানে বলেন, সে কিন্তু তার পারফর্মের ধারা কিন্তু অব্যাহত রেখেছে। আপনি যদি দেখেন এবং আমাদের দেশে যে জিম্বাবুয়ের সঙ্গে যে খেলাটা হলো এবং আপনি ইউএস এর সঙ্গে যে খেলাটা হলো, সিরিজও 50 করেছিলেন, এবং তার যে ব্যাটিং এ আমরা যে বলি যে স্ট্রাইক রেটটা, আমরা সবাই বলছিলাম যে আমাদের লেট অর্ডারে যে টাইপের ব্যাটার্স দরকার, একটা হাই স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের প্রয়োজন, সেখানে কিন্তু আমরা তাকে নিয়ে খুব আশা করছিলাম। সে কিন্তু আশাস্বরূপ আমাদেরকে সেই ব্যাটিংটা এখনো দিতে পারে নাই, কারণ গতকাল কিন্তু 22 বলে সে 11 রান করেছে, এটা হয়তো আমরা আশা করছিলাম 11 বলে 22 তার কাছে। তো এখানে তার কোনো 4 বা 6-এর কোনো রান ছিল না, সে সবগুলো সিঙ্গেল এবং ডাবলসে খেলেছে। তো তার স্ট্রাইক রেট নিয়েও তো আমরা একটু শঙ্কিত না। তবে শেষ ম্যাচে আপনি বলছেন যে শেষ ম্যাচে আসলে সব ব্যাটারই বলতে গেলে ব্যর্থ হয়েছেন, বা ওই উইকেটে খেলাটাই হয়তো কঠিন ছিল। আপনি দেখেন 106 রানে বাংলাদেশ অল আউট হয়েছে, 106 রান অল আউট হওয়ার পর সেটা আবার নেপাল 100 রানও করতে পারেনি। অর্থাৎ উইকেটের দিকটা যদি বিবেচনা করি সেক্ষেত্রে আসলে বাংলাদেশ খুব লড়াই করতে হয়েছে। আর নেদারল্যান্ডসের বিপক্ষে যে জাকের আলী অনেক ব্যাটিং করেছিলেন, সেখানে কিন্তু শেষ দিকে জাকের আলী অনেক কিন্তু ভালো ব্যাটিং করেছিলেন। আসলে আমরা প্রত্যাশা করব যে সুপার 8-এ তিনি তার ফর্মে ফিরতে পারবেন। সুপ্তা, আপনি যেটা বলছিলেন, আমরা আসলে আশা করি যে বাংলাদেশ সুপার 8-এ গিয়ে তাদের গ্রুপ পর্বের খেলাগুলো ভালো করুক এবং সেমিফাইনালে যাক, এটা আমাদের আশা থাকবে। ধন্যবাদ শাওন, আমাদের শেষ করতে হচ্ছে। শেষ করছি আজকের আয়োজন 20 কুড়িতে।